বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد مرحبا بكم في دورة خط الركعة والمحادثة العربية অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তে রুকা এবং অ্যারাবিক স্পোকেন কোর্সে আপনাদের স্বাগতম। আমরা আজকে আছি আমাদের ক্লাসের ধারাবাহিকতায় চতুর্থ লাইভ ক্লাসে। আমরা পূর্বে অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তে রুকার ইতিহাস, পরিচিতি, তাৎপর্য, উৎপত্তি এবং বিগত দর্শে আমরা আলোচনা করেছি একজন ক্যালিগ্রাফারের যে সমস্ত উপকরণ প্রয়োজন এবং যে সমস্ত জ্ঞানগত দিক প্রয়োজন, এবং সাথে আমরা আলোচনা করেছি ক্যালিগ্রাফি করার জন্য যা যা প্রয়োজন তাও আমরা প্রায় আলোচনা করেছি। কোন ধরনের কলম প্রয়োজন আলোচনা করেছি। আমরা আজকে আমাদের মূল অংশ থাকবে খত্তে রুকা বর্ণমালার পরিচিতি। বর্ণমালা পরিচিতি পার্ট 1, অর্থাৎ আমরা আজকে কিছু বর্ণ পরিচিতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আশকালু খত্তে রুকা। আশকালু খত্তে রুকা, খত্তে রুকার আকৃতি। খত্তে রুকার আকৃতি অর্থাৎ খত্তে রুকার মধ্যে আমরা জানি অ্যারাবিক লেটার 28টি বা 29টি লেটার, বর্ণ, হরফ। এই হরফগুলো, অক্ষরগুলো কয়টি ক্যাটাগরিতে বিভক্ত, মানে এর যে আকৃতি আছে আকৃতিটা কয় ধরনের, এই ধরনগুলো নিয়ে আজকে আমরা প্রথম অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। আশকালু খত্তে রুকা। জি, খত্তে রুকার রূপ 3 প্রকার। খত্তে রুকা এর রূপ কয় প্রকার? 3 প্রকার। খত্তে রুকাতে অক্ষরের রূপ 3 ভাগে বিভক্ত। প্রথম কিছু অক্ষর এর ক্যাটাগরি হচ্ছে আল আলিফাত। আল আলিফাত। আজকে যে পরিভাষাগুলো বলছি এই পরিভাষাগুলো আমাদের প্র্যাকটিক্যালি যেই চর্চা আছে অক্ষর লিখন এর মধ্যে আসবে। এই আলোচনাটি বারবারই আসবে যে আমরা যে অক্ষরটি লিখছি এই অক্ষরটি কোন ক্যাটাগরির, এটি কোন ধরনের এই অক্ষরটি, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার মাধ্যমে আমরা সঠিক পদ্ধতিতে সেই অক্ষরটি লিখতে পারব। তো প্রথম প্রকার বা প্রথম ধরন হচ্ছে কিছু অক্ষর আল আলিফাত। আল আলিফাত অর্থাৎ যেটা সোজা সোজা লেখা হয়, একেবারে আলিফের মতো। আলিফ এর আকৃতি যেমন সোজা, উপর থেকে নিচে একেবারে খাড়া, গোল বৃত্ত নয় এবং অন্য কোনো আকৃতি নয়, বরং এটা হচ্ছে সোজা। যেমন এই আলিফটির কথা আমরা বলি, এই যে আলিফটি দেখতে পাচ্ছেন এটা তো নাসখার আলিফ। এই আলিফটি সোজা, তাই না? উপর থেকে নিচে সোজা। তো কিছু অক্ষর আছে হচ্ছে কি আলিফাত এই ক্যাটাগরিতে, অর্থাৎ এগুলো উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে। এই অক্ষরগুলো হচ্ছে আলিফাত এই ক্যাটাগরির। আচ্ছা, এই ক্যাটাগরির মধ্যে কোন কোন অক্ষর আছে আলিফাত এই বিন্যাসের মধ্যে? আলিফাত এই বিন্যাসের মধ্যে আছে সর্বপ্রথম আলিফ,
তারপর হচ্ছে লাম। লাম লামের যে প্রথম যেই অংশটি আছে, এই প্রথম অংশটি। আচ্ছা, মাঝে আরেকটি তথ্য শেয়ার করি, তা হচ্ছে প্রতিটি যেই অক্ষর আছে, প্রতিটি অক্ষরের কয়েকটি করে জুজ বা কয়েকটি করে অংশ, কয়েকটি করে অংশ। এমন কমই শব্দ আছে বা অক্ষর আছে যেগুলোর একাধিক অংশ নেই, একাধিক অংশ দ্বারা গঠিত না। শুধুমাত্র আলিফ, এটাই শুধু একটা অংশ, একটা অংশ আলিফ। কিন্তু বাকি যত অক্ষর আছে সেগুলো 2, 3 বা একাধিক অংশ দ্বারা গঠিত, অংশ দ্বারা গঠিত হয়। তো এই অংশটির বিভিন্ন অংশ, কিছু আলিফাতের মধ্যে আসবে, কিছু তবাকাত এর মধ্যে আসবে, কিছু আল কাসাত এর মধ্যে আসবে। তো আলিফাত এর মধ্যে সর্বপ্রথম আমরা বলেছি আলিফ যে অক্ষরটি আছে ক্ষুদ্রকার মধ্যে, এই অক্ষরটি আলিফাত এই ক্যাটাগরির মধ্যে। দ্বিতীয়ত লাম যে অক্ষরটি আছে, লাম, সেই লাম অক্ষরটি এটিও আলিফাত এই ক্যাটাগরির মধ্যে, এর মধ্যে পড়বে। তৃতীয়ত কাফ, কাফ যেই প্রথম অংশটি আছে সেই কাফ অংশটি এটিও আলিফাতের মধ্যে পড়বে। চতুর্থত আলিফাতের মধ্যে পড়বে হচ্ছে মিম। মিমের শেষ যে অংশটা আছে, নিচের অংশ, মিমের নিচের অংশ, সেটাও আলিফাত এর মধ্যে পড়বে, আলিফাতের মধ্যে পড়বে। সাথে দাল, দাল, র, জা, এই অক্ষরগুলো কিছুটা আলিফাত এই ক্যাটাগরির মধ্যে, আলিফাত এই ক্যাটাগরির মধ্যে। তাহলে আমরা আলিফাত বা যেটা সোজা লেখা হয় এই ক্যাটাগরির মধ্যে কয়েকটি অক্ষর জানলাম, আলিফ, লাম, কাফ, দাল, জাল, র, জা, প্রায় 7টি অক্ষর, 7টি অক্ষর আলিফাত এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, তারপর আসুন আত-তাবাকাত, এগুলোকে বলা হয় হুরুফ তাবাকিয়া, হুরুফ তাবাকিয়া। হুরুফ তাবাকিয়া এই অক্ষরগুলো সাধারণত যেগুলো লাইনের উপরে থাকে, লাইনের উপরে থাকে এবং দেখতে যেটা লাইনের উপর শুয়ে থাকে এরকম, মানে একেবারে লাইন ঘেঁষে লাইনের উপর শুয়ে থাকে, এটা এই ধরনের শব্দ হচ্ছে হুরুফ তাবাকিয়া, হুরুফ তাবাকিয়া বা তাবাকাত। এই ক্যাটাগরির মধ্যে আছে বা, বা, তা, তারপর হচ্ছে নুন, সরি, সা, বা, তা, সা। এই অক্ষরগুলোর দিকে আমরা লক্ষ্য রাখলে এটা দেখবো যে লাইনের উপরে এগুলো একটু লম্বা হয়ে ব্যবহৃত হয় বা লেখা হয়। এই অক্ষরগুলো হচ্ছে তবাকিয়া। তবাকিয়ার মধ্যে আরো অংশ আছে, যেমন ফা, ইয়া, তারপরে আইন, গইন, হা, খ, জিম। এই অক্ষরগুলোর নিচের অংশ, নিচের যে অংশটা আছে, নিচের অংশটা, এটা হচ্ছে হরুফ তবাকিয়া এর অংশ। তাহলে আমরা তবাকিয়া এটা বুঝতে পারলাম, যেগুলো সাধারণত লাইনের উপরে থাকে এবং লাইন ঘেঁষে লাইনের উপর শুয়ে থাকে, এই ধরনের অক্ষর, এগুলো হচ্ছে হরুফ তবাকিয়া, হরুফ তবাকিয়া। তৃতীয়ত যে সমস্ত অক্ষর আছে সেগুলো হচ্ছে আল কাসাত, আল কাসাত। কাসুন এর অর্থ হচ্ছে কাপ, চায়ের কাপ অথবা শরবতের কাপ অথবা বাটি, কাসাত।
তো কাসাত হচ্ছে বাটি বা কাপের মতো বাঁকানো, বাটি বা কাপের মতো বাঁকানো যে সমস্ত অক্ষর আছে এগুলোকে বলা হয় আল কাসাত। আল কাসাত এই অক্ষরগুলোর মধ্যে আছে, এই ক্যাটাগরির মধ্যে আছে সিন, শিন, সদ, দদ, নুন, কফ, এই শব্দগুলো। অর্থাৎ দেখবেন যে সিন এর পরে একটি বাটির মতো একটি গোল গোল করে একটা অংশ লেখা হয়, এমনিভাবে শিন, সদ, দদ, নুন, এই সমস্ত অক্ষর। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আরবিতে যে 29টি অক্ষর আছে এই অক্ষরগুলো সাধারণত 3টি ক্যাটাগরিতে বিভক্ত, 3টি প্রকারে বিভক্ত। কিছু অক্ষর আলিফাত, কিছু অক্ষর তবাকাত এই ক্যাটাগরিতে, কিছু অক্ষর আল কাসাত এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এর প্র্যাকটিক্যালি আমরা সরাসরি অক্ষরে প্রত্যেকটি অক্ষর এটা কোন ক্যাটাগরির, কোন অংশটি কোন ক্যাটাগরি আমরা দেখাবো, প্রত্যেকটি অংশই আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এই হচ্ছে খত্রকার মধ্যে 3টি ক্যাটাগরি। কিন্তু অন্যান্য যে খত আছে, অন্যান্য খত যেমন খত্তুন নাস, দেওয়ানি, ফারিসি বা খত্তে সুলুস, অন্যান্য যে খত আছে সেই খতের মধ্যে আরো ক্যাটাগরি বৃদ্ধি হয়। দাইরাত, মুরাব্বাআত, মুসাল্লাসাত, বিভিন্ন ক্যাটাগরি আসে, কিন্তু খত্রকার মধ্যে মাত্র 3টি ক্যাটাগরি আলিফাত, তবাকাত, কাসাত। আবারও বলছি আশকালু খত্রুকা, খত্রকার 3টি আশকাল বা আকৃতি আলিফাত, তবাকাত, কাসাত। আচ্ছা, আমরা আমাদের আলোচনার আমরা প্র্যাকটিক্যালি একেবারে অক্ষর দেখা সেদিক চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা রাসুল কালাম ও নুক্তা, রাসুল কালাম ও নুক্তা এটা দেখব, অর্থাৎ খত্রকার কলমের মাথাটা কেমন এবং নুক্তা এই মাথা দিয়ে কিভাবে নুক্তা তৈরি করতে হয়। আপনার ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, অনেক বেশি উপকৃত হবেন তথ্যবহুল আলোচনা ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আসুন রাসুল কালাম, কলমের মাথা। যে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কলম আঁকা আছে, এই যে একটি আঁকা কলম বোর্ডের মধ্যে। এই কলমটি হুবহু একটি খত্তে রুকা লিখতে যেই কলমের প্রয়োজন হয়, অর্থাৎ যার মাথাটা চওড়া হবে এরকম একটি কলম আমরা দেখতে পাচ্ছি, এরকম একটি কলম। এই কলমের এই অংশটা দিয়েই নোক্তা লিখতে হয়, এই অংশটা দিয়েই কি করতে হয়, নোক্তা তৈরি করতে হয়। এই যে ইয়াটা আছে, এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে একটা নোক্তা, এই চিহ্নটা একটা নোক্তা, এটা এক নোক্তা নয়, এটা হচ্ছে 2 নোক্তা, 2 নোক্তার একটা চিত্র হচ্ছে এটা। এই এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই নোক্তাটা, তাহলে দেখবো যে এই যে কলমের যে মাথাটা আছে এই মাথাটার যেই টান, এই যে একটা পাকানো একটি টান, তাওয়াজি,
এই যে বাঁকানো একটা টান আপনারা মাউসের ইয়াতে দেখতে পাচ্ছেন, এই টানটা কিন্তু হুবহু এখানে আছে, হুবহু এখানে আছে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যখন আমরা ২ নুক্তা লিখতে চাই এই কলমটি দিয়ে, তখন কলমটিকে এভাবে রেখে, অর্থাৎ এই কলমের মাথা ধরে বাঁকিয়ে এটাকে সামনের দিকে টানলে এই ধরনের নোকটা তৈরি হবে। আচ্ছা, আর সরাসরি নোকটা যেটা এক নোকতা হিসাবে হবে, এই যে দেখেন এক নোকতা, এটাও কিন্তু এই যে আমাদের যে কলম, এই যে কলম দেখতে পাচ্ছেন, এই কলমের আকৃতিতে, অর্থাৎ এই কলমটা আমরা এভাবে রাখলাম, রেখে এটাকে নিচে যখন টান দেব তখনই কিন্তু এরকম একটা আকৃতি হয়ে যাবে। আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে নোক্তার মূল। এটাই প্রকৃতপক্ষে কি নোক্তার মূল। অর্থাৎ এই কলমের যেই মাথা আছে সেই মাথার ধরন হিসেবে একটি নোক্তা তৈরি করা। আচ্ছা, কেন আমরা নোক্তার প্রতি গুরুত্ব দিচ্ছি বা নোক্তা নিয়ে আলোচনা করছি? কারণ হচ্ছে নোক্তা হচ্ছে অ্যারাবিক যে ক্যালিগ্রাফি খত, যতগুলো খত আছে, এই খতগুলোর মিকিয়াস, মাকাইস বা মানদণ্ড হচ্ছে এই নোক্তা। মানদণ্ড এ নোক্তা। আমরা জানি কবিতা, কবিরা যে কবিতা লিখে থাকে, কবিতা রচনা করে থাকে, কবিতার নির্দিষ্ট ওজন থাকে। ওজন ভিত্তিক কি করতে হয়? কবিতা লিখতে হয়। সেই ওজন ভিত্তিক বা ছন্দ ভিত্তিক যদি কবিতা হয় তাহলেই সেটি বিশুদ্ধ কবিতা, অন্যথায় বিশুদ্ধ বলে গণ্য করা হয় না। ঠিক একইভাবে খতের মধ্যে এই যে নিকাত গুলো আছে, নোক্তাগুলো আছে, এই নোক্তাগুলোর গুরুত্ব সমপরিমাণ। অর্থাৎ এই নোক্তা হচ্ছে এই খতের ওজন বা ছন্দ, এই খতের ওজন বা ছন্দ। এটিকে বলা হয়, নিকাতকে বলা হয় আর নিকাতু মাকাইসুল খত, আর নিকাতু মাকাইসুল খত বা আর নুকতাতু মিকিয়াসু আল খত। নুকতা হচ্ছে খতের মূল পরিমাপ, মূল খতের মূল পরিমাপ হচ্ছে নুকতা। এই নুকতাটি, নুকতার যে পরিমাপ আছে, নুকতার ধরন, অর্থাৎ নুকতা কতটুক হবে, এটা হচ্ছে কলমের উপর নির্ভর করবে। এটা কলমের যেই মাথা আছে এই মাথার উপর নির্ভর করবে। আপনার কলম যদি ১ মিলি হয়, ১ মিমি হয়, তাহলে নুকতাটি ছোট হবে। ২ মিমি হলে নুকতাটি আরেকটু বড় হবে, ৩ মিমি হলে নুকতা আরো বেশি বড় হবে। আচ্ছা, এবার আসি প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি হরফ এর নির্দিষ্ট কি আছে? নোক্তা আছে। যেমন আলিফ, আমরা দেখাবো একটু পরেই। আলিফ এর নোক্তা হচ্ছে ৩টি। আলিফের নোক্তা ৩টে নোক্তা আলিফ। তো এখন আপনার কলম যদি ছোট হয়, ১ মিমি সাইজের হয়, তাহলে ছোট ছোট ৩ নোক্তা পরিমাণ আপনার আলিফটি হবে, আলিফটি হতে হবে। আপনার কলম যদি বড় হয়, ২ মিমি হয় অথবা ১.৫ মিমি হয়, তাহলে আপনার কলমের সেই নিব অনুযায়ী যে ৩টে নোক্তা আসবে, পরপর ৩টে নোক্তা, এই ৩টে নোক্তা পরিমাণই আপনার সেই আলিফটি হতে হবে। আপনার কলম যদি ৩ মিমি হয়, বড় হয়, তাহলে বড় এরকম নোক্তার যেই পরিমাপে, ৩ নোক্তার পরিমাপে যেই সাইজ আসবে, সেই সাইজেই আপনার আলিফটি লিখতে হবে। আর তখনই আপনার আলিফটি কি হবে? বিশুদ্ধ হবে। আপনার আলিফ অক্ষরটি লেখা বিশুদ্ধ হবে। এমনিভাবে বা, তা, জিম, হা। আমরা একটু আগে আলোচনা করেছি যে একটি অক্ষরের কয়েকটি অংশ আছে, একটি অংশ, ২টি অংশ, ৩টি অংশ। তো দেখা যাবে যে প্রতিটি অংশের আবার
নোক্তা আলাদা আলাদা, অর্থাৎ একটি হরফের 3টি অংশ, একটি অংশের 3 নোক্তা, আরেকটি অংশের পরিমাপ 2 নোক্তা, আরেকটি অংশের পরিমাপ 1 নোক্তা। তাহলে আমরা এখান থেকে অনুধাবন করতে পারলাম আরবি ক্যালিগ্রাফি বা আরবি খত এর কোনটি বিশুদ্ধ আর কোনটি ভুল, কোনটি বিশুদ্ধ কোনটি ভুল, এর পরিমাপ করার প্রথম মাধ্যম উপায় তা হচ্ছে নোক্তা, তা হচ্ছে নোক্তা। আর নোক্তা তো হিয়া মিকয়াসুল খত আও আন-নিকাতু মাকায়িসু আল খত। আর এই নোক্তা তৈরি করতে হবে আপনার কলমে যে নিব আছে, চওড়া নিব, সেই চওড়া নিব দিয়ে এই নোক্তাটি তৈরি করতে হবে। এবং আপনার কলমের যে নিভের যে পরিমাপ যত মিল্লি, সেই মিল্লি অনুযায়ী আপনার নোক্তাগুলো হবে এবং সেই নোক্তার পরিমাপ হিসেবে আপনার অক্ষরটি হতে হবে। অর্থাৎ আপনার কলম ছোট কিন্তু অক্ষর বড়, তাহলে কিন্তু আপনার লেখা ভুল হবে। আপনার কলম বড় কিন্তু লেখা ছোট, তাহলে আপনার অক্ষর লেখা ভুল হবে। আপনার লেখা বিশুদ্ধ হতে হলে অবশ্যই আপনার কলম দ্বারা যে নোক্তা তৈরি হবে সেই নোক্তা অনুযায়ী অক্ষরের পরিমাপ থাকতে হবে। আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে ক্ষত্রকার যে উপরে মাথা আছে, মাথা এবং হচ্ছে যে নোক্তা। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, চিত্রটি হচ্ছে আমাদের প্রশিক্ষক ডক্টর ইসমাইল আব্দুল তার আজহারে প্রশিক্ষণের একটি চিত্র, বোর্ডের একটি ছবি। এর মধ্যে তিনি প্রথম ক্লাসটি যেভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, নোক্তা, তারপর হচ্ছে কলমের মাথা, এই সব কিছু। আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি, হারফুল আলিফ ও মিকয়াসু। আমরা একটু পূর্বে আলোচনা করেছি যে আরবি বর্ণের পরিমাপ নির্ধারণ করা, মানে এটি সঠিক কে নির্ণয় করা বেঠিক থেকে, এর মাধ্যম হচ্ছে হরফ নিকত। নিকত এটা হচ্ছে মিকয়াস। তাহলে আমরা এই অংশে আলোচনা করব আলিফ এবং তার মিকয়াস, মানে তার নোক্তা, আলিফ এবং তার নোক্তা এর মাধ্যমে পরিমাপ। আচ্ছা, এই যে চিত্রটি, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি আলিফ লেখা আছে, আলিফ। এই আলিফের প্রথম যে অংশটি, আমাদের যে কলমটির মাথা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের যে কলমের মাথাটি কিন্তু ঠিক এভাবেই ছিল, এরকম। অতএব আমরা যখন খাতায় লিখব, চর্চা করব, আমাদের কলমের মাথাটিও খাতায় ঠিক এভাবেই রাখতে হবে। এই যে এটাকে বলা হয় মাইল, আরবিতে কি বলা হয়? মাইল, অর্থাৎ বাঁকানো, বাঁকানো। এই এটা থাকতে হবে। এটা যখন আমি শুরুতে এই মাইল এটা তৈরি করব, একইভাবে এই যে নিচের যে অংশটা আছে, এই যে দ্বিতীয় মাইল, এই মাইলটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। আপনার যদি শুরুতে প্রথম অংশে কলম ধরা সঠিক হয়ে যায়, তাহলে আপনার নিচের যে অংশটি আছে, নিচের অংশটি কলম ধরা বিশুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক চলে আসবে। আর এখন কথা হচ্ছে, আপনার কলমের পরিমাপ হিসাবে এই টানটা আসবে। এই যে অংশটা আছে এটা আপনার কলমের মাথার পরিমাণ হিসাবে আসবে, ছোট হলে ছোট, বড় হলে বড়। তবে মাঝের যে পরিমাপটা আছে, এখান থেকে এই যে মাঝের যে অংশটি আছে, এই মাঝের অংশটি কিভাবে হবে? এই মাঝের অংশটি এটি উপর থেকে নিচে নামাতে হবে, যার পরিমাপ হবে 3 নোক্তা। এই যে এখানে আমরা একটু আগে যে নিকাতের আলোচনা করেছি, মিকয়াস এটা হচ্ছে 3 নোক্তা। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি নোক্তা দেওয়া আছে, 1 2 3, 1 2 3। এই 3টি নোক্তা পরিমাপ হচ্ছে আলিফটি। তার মানে আলিফটির
এখান থেকে শুরু পরিমাপ, এখানে শেষ হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি আলিফটি 3 নোক্তা বিশিষ্ট, অর্থাৎ এই আলিফের লেখার যে ধরনটি আছে এই ধরনটি বিশুদ্ধ এবং লেখার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হয়েছে। আলিফ এর 3 নোক্তা বিশিষ্ট আলিফ, অর্থাৎ 3 নোক্তা বলতে এটাকে এর উপরে বা নিচে নোক্তা দিতে হবে এরকম না, বরং 3 নোক্তা পরিমাপ কি হবে, আলিফটি হবে। 3 নোক্তা পরিমাপ আলিফ হবে। তাহলে আমরা জানতে পারলাম আলিফ এর কয় নোক্তা, এর পরিমাপ হচ্ছে 3 নোক্তা। আলিফ এর পরিমাপ বা মিকয়াস 3 নোক্তা। আচ্ছা, আলিফের মধ্যে আলিফ এটি তো একেবারে সহজ অক্ষর। আলিফের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আল মাইল। আল মাইল অর্থাৎ আলিফটি আমরা পূর্বে একটি ক্লাসে পড়েছিলাম যে খতরুকা সাধারণত ডান দিকে হেলে থাকে। এখানে আমরা দেখছি যে এটি একেবারে সোজা নয়, এটি একেবারেই কি নয়, সোজা নয়, বরং এটি একদিকে বাঁকা হয়ে আছে, হেলে আছে। আচ্ছা, এই যে দেখেন এটা এর উপর এবং নিচ সমান নয়। সমান নয় তার অর্থ হচ্ছে, তার মানে হচ্ছে দেখেন এখানে দুটি দাগ দেওয়া আছে। আচ্ছা, দেখেন এই যে উপরের এটা যদি একেবারে সোজা হতো, লেখাটি অক্ষরটি যদি সোজা হতো তাহলে অক্ষরটি কিন্তু এভাবে হতো, এই সোজা। এখানে যে ফারাউন বা শূন্য আছে এই শূন্যটা থাকতো না। সবাই ধৈর্য সহকারে ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আলোচনা প্রথমত একটু জটিল মনে হতে পারে বা একটু দুর্বোধ্য, কিন্তু আমরা ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে যাব, এটি আমাদের কাছে একেবারে নরমাল বিষয় হয়ে যাবে। আর আমরা যেহেতু আমাদের ক্যালিগ্রাফি ক্লাস, ক্যালিগ্রাফি অর্থাৎ আমরা শৈল্পিক ভাবে লেখাটি শিখতে চাচ্ছি, শৈল্পিক ভাবে, তাই আমাদের এই সমস্ত তাত্ত্বিক আলোচনা করতে হবে এবং আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে এখানে যে ইয়াটা আছে এটা কিন্তু অক্ষর থেকে দূরে, অর্থাৎ এখানে ফারাক রয়েছে, যার কারণে আমরা বুঝতে পেরেছি যে অক্ষরটি একেবারে সোজা নয়, বরং এটি কি আছে, বাম দিকে হেলে আছে, ডান দিক থেকে বাম দিক হেলে আছে। তাহলে খতরুকার সাধারণ যে বৈশিষ্ট্য আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে এটা বাম দিকে হেলে থাকে, খতরুকা ডান দিক থেকে বাম দিকে হেলে থাকে। এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি ডান দিক থেকে বাম দিক হেলে থাকে। আচ্ছা, উপরে যেই অংশটি আছে উপরে এটা হচ্ছে হামজা। এটা হচ্ছে হামজা, কিভাবে লিখতে হয়, ছোট একটি টান দিয়ে দিলেই এটা হামজা হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আলিফের উপর হামজা দেওয়ার একটি অংশ, চিত্র। তাহলে আমরা এই আলিফ এর মধ্যে 3টি বিষয় মৌলিক আলোচনা পেয়েছি। এক হচ্ছে আলিফের শুরুটি, এটি কলমের যে চৌড়া মাথা আছে সেই মাথা দিয়ে শুরু করতে হবে চৌড়া ভাবে, এবং এটিকে 3 নোক্তা পরিমাণ টানতে হবে, অর্থাৎ এর নোক্তা বা মিকয়াস মাকস 3 নোক্তা পরিমাণ টানতে হবে। তৃতীয়ত এই অক্ষরটি আলিফ অক্ষরটি এটা একেবারে সোজা হবে না, বরং এটি বাম দিকে হেলে থাকবে। খতরুকার মূল বৈশিষ্ট্য যেগুলো, এটা হচ্ছে বাম দিকে হেলে থাকবে। বাম দিকে হেলে আছে কিভাবে, এটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই যে টান, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি অক্ষরটি সোজা নয়। সোজা থাকলে এখানে কোনো কি থাকতো না, শূন্য
থাকতো না। তারপর এই যে এখানে যে নিচের অংশে টানটি আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এখানে কি আছে, শূন্য আছে। যদি সোজা হতো তাহলে এই অংশটিও শূন্য থাকতো না। আশা করি আলিফের যে চিত্রটি আছে, অংশটি আছে, আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসুন আমরা বা যে অংশটি আছে, হারফুল বা ও মিকিয়াসু, বা অক্ষরটির সাথে পরিচয় লাভ করব, বা অক্ষরটির সাথে পরিচয় লাভ করব। আমরা পূর্বে বলেছিলাম যে বা যে অক্ষরটি আছে, বা অক্ষরটি হরফ তবাকিয়া, তবাকাত, অর্থাৎ অক্ষরটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। একটি হচ্ছে আলিফাত, আরেকটি হচ্ছে তবাকাত, আরেকটি হচ্ছে কাসাত। বা অক্ষরটি আমরা পড়েছি যে এটি হচ্ছে তবাকাত এর মধ্যে পড়ে। হরফ তবাকিয়া বা তবাকাত এই ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে তবাকিয়া, যে এখানে টান দিয়ে তবাকিয়া, তবাকিয়া। এবং আমরা পূর্বে পড়েছি যে বা এটি হচ্ছে এমন অক্ষর যা লাইনের উপরে থাকে, বা অক্ষর যেটি লাইনের উপরে থাকে এমন অক্ষর। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইন 17 উপরে যে সমস্ত অক্ষর থাকে, এই সমস্ত অক্ষরের একটি অক্ষর হচ্ছে বা। তাই আমরা এখানে লেখার মধ্যে দেখতে পাচ্ছি যে বা অক্ষরটি লাইনের উপরে আছে, সাথে আলিফ এই অক্ষরটিও লাইনের উপরে থাকে। দেখেন এখানে লাইনের, এটা হচ্ছে লাইন, লাইনের উপরেই কিন্তু কি আছে, আলিফটি আছে। আর এখানে হচ্ছে বা, এখানে বা। আচ্ছা, বা এর নোক্তার পরিমাণ কয়টি? বা এর নোক্তার পরিমাণ, মিকিয়াস, মাকাস হচ্ছে 3টি। বা এর মাকাস কয়টি? মিকিয়াস বা নুকাত হচ্ছে 3টি। এই যে এখানে যদিও এই মিকিয়াস এরকম নোক্তা দিয়ে দেয়া নেই, তবে আমরা যদি এখানে পরিমাপ করি, এই যে এখানে এই শূন্য জায়গায় 3টা নোক্তা দিয়ে এটাকে, 3টা নোক্তা দিয়ে এটা পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা 3টি নোক্তা, বায়ের 3টি নোক্তা। আর এটা হচ্ছে বায়ের প্রথম অংশ। এই অংশটাকে বলা হয়, এটা আলিফের মতো দেখতে, সূচনাটা অনেকটা আলিফের মতো এই অংশটা। এই অংশের এখানে এক নোক্তা হবে, প্রথম অংশটার মধ্যে এক নোক্তা। আর এটা যেহেতু হরফে তবাকিয়া, অর্থাৎ যেটা 17 উপর শোয়ে থাকে, এর মধ্যে এটা হচ্ছে 3 নোক্তা। অর্থাৎ এরকম এই যে এটা নোক্তা, এর মতো 3টি নোক্তা, এটা হচ্ছে হরফুল বা। আচ্ছা, বা এর অক্ষরের দুইটি ধরন, অক্ষরের দুইটি ধরন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বা এর অক্ষরের দুইটি ধরন। একটি প্রথমটি, এটা আলিফের মতো করে শুরু করা। আরেকটি হচ্ছে বা, এটি নিচের অংশ থেকে শুরু করা, নিচে থেকে একটি আসবে, তারপর হচ্ছে এটি উপরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বা। এর পরিমাপ কয়টি? বা এর নোক্তা, এর পরিমাপ কয়টি হবে? 3টি নোক্তা, 3টি নোক্তা
আচ্ছা, এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন প্রথম যে অংশটা আছে লেখার প্রথম অংশটা, লেখার প্রথম অংশের মধ্যে এই যে উপরের থেকে নিচে দেখেন, এটা খেয়াল করার বিষয়, অবশ্যই খেয়াল করতে হবে। আমরা বলেছি যে তাওজিয়া বাসরিয়া, অর্থাৎ আর-নজর আল-জাইয়িদ এই পরিভাষাটি আমরা ব্যবহার করেছিলাম। তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে, লেখার মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। এখানে দেখুন উপরের থেকে নিচে, উপরের থেকে এটা নিচে নামছে, অর্থাৎ পুরো অক্ষরটাই কিন্তু লাইনের উপরে নয়, বরং এটা উপর থেকে নিচে নেমে লাইনে একটা অংশ এসে আবার এটি উপরে উঠে গেছে, আবার এটি উপরে উঠে গেছে। এখানে আমরা যদি এটা পরিমাপ করি, এটা হচ্ছে নিসফে নুকতা, অর্থাৎ অর্ধ নুকতা পরিমাণ এই জায়গাটা ফাঁকা থাকতে হবে। অর্ধ নুকতা পরিমাণ এখানে কি থাকতে হবে? ফাঁকা থাকতে হবে। অর্থাৎ এই জায়গাটা একেবারে লাইনের মধ্যে থাকতে পারবে না প্রথম হরফের অংশ, বরং এটা লাইনের উপরে থাকতে হবে, লাইনের উপরে থাকতে হবে। এমনি ভাবে বায়ের এই অংশটিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাঁকা আছে, হ্যাঁ এখানে ফাঁকা, ফাঁকা থেকে এটা উপরে উঠেছে। আচ্ছা, তাহলে আমরা বায়ের মধ্যে বায়ের আলোচনা এর খোলাসা যদি করি, খোলাসার মধ্যে পাবো বা অক্ষরটি এমন একটি অক্ষর যেটি লাইনের উপরে থাকে, বা এমন একটি অক্ষর যেটি তবাকাত বা মিনাল হুরুফ আত-তাবাকিয়া, হরফে তাবাকিয়া পাটি। তৃতীয়ত বা এমন একটি অক্ষর যার পরিমাপ হচ্ছে 3 নুকতা, যার পরিমাপ 3 নুকতা। চতুর্থত বায়ের দুটি আকৃতি, যে দুটি আকৃতি আমরা দেখতে পাচ্ছি। প্রথম আকৃতি যেটা আলিফ এর আকৃতি দিয়ে শুরু হয়, দ্বিতীয় আকৃতি যেটা নিচ থেকে একটি চিহ্ন থেকে শুরু হয়। আশা করি বায়ের যেই ধারণাটি আছে এটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট। আচ্ছা, তারপরে আসি হারফুল জিম। আচ্ছা, আপনাদের সাথে একটু ইয়া করেন। আপনারা কি বুঝতে পারছেন? আলোচনা বোঝা যাচ্ছে কি? একটু লিখে দেন আলোচনা। ক্লাস কি বোঝা যাচ্ছে? একটু লিখুন, লিখে দেন। ক্লাস বোঝা যাচ্ছে কি? মানে যে আলোচনা করছে, আলোচনা আপনারা ধরতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা ধারাবাহিকতায় পরবর্তী। সাউন্ড কম, সাউন্ড কেন কম? সাউন্ড কম হবে কেন এটা? আচ্ছা, এখন সাউন্ডের কি অবস্থা? এখন কি আগের মতো সাউন্ড?
সাউন্ড হচ্ছে না। আচ্ছা, হয়তো সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, এটা আমরা দেখবো। আপাতত হয়তো তেমন কিছু করা যাবে না। মানে আওয়াজ কি একেবারে শোনা যায় না এরকম? আওয়াজ কিছু শোনা যায় কি? একটু অল্প শোনা যায়। আচ্ছা, আমরা দেখবো এটা। আপাতত ক্লাসটি পূর্ণ করি। আচ্ছা, হারফুল জিম, জিম যেই অক্ষরটি আছে, জিম অক্ষর এর আকৃতি এবং এর যে মিকয়াস, পরিমাপ আছে, তা নিয়ে আমরা আলোচনা করব। এখানে জিম এর প্রকৃত যে রূপ, প্রকৃত রূপটি এখানে দেয়া আছে। জিমের, জিম অক্ষরটি এটি জিম, আইন, এই দুটি অক্ষর খত্রকার মধ্যে বা বিশেষ করে সকল লিপির মধ্যেই এর আকৃতিটি অনেক সুন্দর, আকর্ষণীয় এবং কিছুটা জটিল, কিছুটা জটিল। যেহেতু এটা অনেক সুন্দর আকৃতির, তাই একটু জটিল। এবং এটি দীর্ঘ একটি অক্ষর, দীর্ঘ একটি অক্ষর হচ্ছে হারফুল জিম। এর মধ্যে আছে হা, খ। আমরা যদি জিম এই অক্ষরটা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু অন্যান্য যে অক্ষর আছে হা, খ, এটাও আমরা আয়ত্ত করে নিতে পারবো। এবং জিম আয়ত্ত করলে আইন, গাইন, ওই যে দুটো অক্ষর আছে, এই দুটো অক্ষর আমরা আয়ত্ত করতে পারবো। অর্থাৎ জিমের বড় একটি অংশ আইনের অংশ। আইন এবং জিম একটি ক্ষেত্রে দুটি একই, এটি আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, জিম আমরা পূর্বে বায়ের মধ্যে জেনেছি যে বায়ের সাধারণত দুটি অংশ, দুটি অংশ। প্রথম অংশটি আলিফের মধ্যে শুরু হয়, তারপর হচ্ছে তবাক। আর জিম এটা হচ্ছে তিনটি অংশ। জিমের মৌলিকভাবে কয়টি অংশ? তিনটি অংশ। জিমের মৌলিকভাবে তিনটি অংশ। প্রথম যে অংশটি আছে জিমের মধ্যে, এটি হচ্ছে বলা হয় দালে মাকলুবা, দাল মাকলুবা, অর্থাৎ উল্টা দাল, উল্টা দাল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাল, এই যে এখানে একটা দাল লেখা আছে, দাল, দাল এটা আমরা চিনি দাল। এটাকে যখন আমরা উল্টিয়ে দিব, ডালটিকে যখন আমরা উল্টিয়ে দিব, এই যে যেমন আমরা এখানে উল্টে দিয়েছি ডালটিকে, এই যে উল্টিয়ে এটাকে লেখা হয়েছে, এই উল্টিয়ে লিখলে এটাই হবে এই ডালের প্রথম অংশ। তাহলে ডালের প্রথম যে অংশটি আছে, এই প্রথম সরি, জিমের যে প্রথম অংশটি আছে, এই প্রথম অংশটি হচ্ছে একটি উল্টো দাল।
জিমের প্রথম অংশটি উল্টো দাল। আচ্ছা, এটা আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা প্রথম অংশের নিকত বা এটার পরিমাপ কত এটা যদি অনুমান করি, তাহলে প্রথম যে অংশটা আছে, এই যে দালের দাল উল্টো দাল লিখতে দুইটা অংশ, একটা দুইটা, হ্যাঁ, প্রথম যে অংশটা আছে, প্রথম এই অংশটির মধ্যে এক নুক্তা, এই অংশের পরিমাপ কতটুক, আপনার যে কলম আছে, যেই কলমে লিখবেন সেই কলমের এক নুক্তা। আচ্ছা, পরে দ্বিতীয় যেই অংশ আছে, উপরের ডালের দ্বিতীয় যে অংশ আছে, এই দ্বিতীয় অংশটি এর পরিমাপ হচ্ছে 2 নুক্তা। উপরের যে অংশটি আছে এর পরিমাপ 2 নুক্তা। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে আমরা জানলাম যে ডালের 3টি অংশ। প্রথম অংশটি হচ্ছে বিদায়াতু ডাল মাকলুবা, একটা ডালে মাকলুবা, হ্যাঁ, এটা হচ্ছে তার সূচনা। তারপর হচ্ছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ এখান থেকে শুরু। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুলবু আস-সাতার, সুলবু আস-সাতার, সুলবু সাতার, যেটা লাইন, মূল লাইন। তা আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে জিম অক্ষরটি এমন একটি অক্ষর যেটা লাইনের নিচে আসে। আমরা জুমুয়া এই শব্দের মাধ্যমে এটা কিন্তু জেনেছি যে এই অক্ষরগুলো, জিম অক্ষর, জিম, হা, খ, এই অক্ষরটি লাইনের নিচে আসে, তাই না? তাহলে এখানেও দেখুন, জিমের এই দ্বিতীয় অংশটি শেষ হয়েছে লাইন, একেবারে লাইনে। জিমের দ্বিতীয় অংশটি শেষ হয়েছে কোথায়? একেবারে লাইনে। তারপর জিমের তৃতীয় যে অংশটি আছে এটা লাইনের নিচে, জিমের তৃতীয় অংশটি লাইনের নিচে। আচ্ছা, জিমের মাঝের যে অংশটি, এটা আমরা দেখতে পাচ্ছি এটার আকৃতিটি কেমন, হ্যাঁ, জিমের মাঝের অংশটি আকৃতি, এই যে এখানে অর্ধভাবে লেখা আছে, আপনারা আমার মাউসের দিকে লক্ষ্য রাখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিমের এই এখানে সতর, এটা জিমের দ্বিতীয় অংশ। এখানে আরো স্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে আসলে আকৃতিটা কেমন, মাঝের আকৃতিটা। তারপর হচ্ছে তৃতীয় অংশ, জিমের যে তৃতীয় অংশ, তৃতীয় যে অংশটি আছে, এই তৃতীয় অংশ, এটা হচ্ছে বলা হয় বায় মাকলুবা, বা আল মাকলুবা, অর্থাৎ এটা উল্টো একটা বা। উল্টো বা বলতে এটা আমরা সরাসরি বাই লিখতে পারি, অর্থাৎ এখানে একটি টান দিয়ে এভাবে লিখলেই কিন্তু, এভাবে লিখে উপরে উঠালেই কিন্তু এটা বা হয়ে যায়। অর্থাৎ বায়ের মধ্যে আমরা যেরকম পড়েছি, প্রথমে উপরের দিকে একটু ফাঁকা থাকে, তারপরে লাইনের সাথে মিলে এরপর আবার উপরে উঠে যায়। একেবারেই কিন্তু এই অংশটি, এই অংশটি একেবারেই কিন্তু বায়ের মতোই, হুবহু দেখতে বায়ের মতোই। এখানে শুধু একটি টান দিয়ে অথবা উপর থেকে এভাবে মিলিয়ে দিলে বা। তাহলে আমরা জিমের অংশ জানতে পারলাম পার্ট 3টি। প্রথমত হচ্ছে একটি উল্টো দাল, তারপর মাঝের একটি অংশ, আর নিচের তৃতীয় অংশটি হচ্ছে বা অথবা একটি উল্টো বা। আচ্ছা, এখন আসি দ্বিতীয় যে অংশটি আছে, এর নোক্তার পরিমাণ মাপ কতটুক হবে, অর্থাৎ এটা কতটুক বড় হবে, এটা কতটুক বড় হবে, এটা এই প্রশ্নে আমরা আসি। এই অংশটি কতটুক বড়, এই অংশটির পরিমাপ হচ্ছে 3 নোক্তা। এই অংশটির পরিমাপ কতটুক? 3 নোক্তা। এখানে 3টি নোক্তা পরিমাপ,
এক নোক্তা, দুই নোক্তা, তিন নোক্তা, এভাবে আমরা যদি সারি করি তাহলে 3 নোক্তা পরিমাপ এর দূরত্ব 3 নোক্তা পরিমাপ। অর্থাৎ আমরা যদি আমাদের কলমের সাইজ অনুযায়ী 3টে নোক্তা পরিমাপ করে পরিমাপটি সঠিক হয় তাহলে আমাদের অক্ষরটি সঠিক হয়েছে। আর নিচের যেই উল্টো বা আছে এই যে অংশটি এর মধ্যেও 3 নোক্তা, এর মধ্যেও 3 নোক্তা, 1 নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা, এভাবে এই যে নোক্তা সাইজ আছে এভাবে এর পরিমাপও 3 নোক্তা। তাহলে জিম এর 3টি অংশ। প্রথম অংশ হচ্ছে উল্টো দাল, দ্বিতীয় একটি মাঝে একটি অংশ, তৃতীয় হচ্ছে উল্টো বা। বুঝতে পেরেছেন? প্রথম এই সূচনাটি 1 নোক্তা, উপরের এই অংশটি 2 নোক্তা, মাঝের এটি 3 নোক্তা, নিচের অংশটিরও 3 নোক্তা। তাহলে বায়ের মধ্যে আমরা মোট পেলাম হচ্ছে 3, 6, 8, 9, মোটমাট এর মধ্যে 9টি নোক্তা। বায়ের মধ্যে কয়টি নোক্তা? জিমের মধ্যে 9টি নোক্তা। জিম, হা, খ একই কথা। জিম এর মাঝে একটি নোক্তা হবে, এখানে একটি নোক্তা দিতে হবে, খ এর উপর একটি নোক্তা, আর হা শূন্য হা। আচ্ছা, এখানে আমরা পাশে যদি একটু দেখাই, পাশে দেখবো এখানে একটি জিমের, এটা তো হচ্ছে শুরু, জিমটি যখন শুরু হবে বা শুরু নয় সরি, যখন এটাকে আলাদা লেখা হবে এককভাবে, এটাকে বলা হয় জিমে মুফরাদা। জিমে মুফরাদা যখন এককভাবে লেখা হবে অক্ষরটিকে, তখন এর আকৃতি হবে এরকম। হ্যাঁ, এককভাবে যখন লেখা হবে এর আকৃতি এক ধরনের। আর এটিকে যখন যুক্ত অক্ষরে লেখা হবে তখন এর আকৃতি ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ যুক্ত অক্ষরের সাথে আলিফ দুই ধরনের। যুক্ত অক্ষরের সাথে আলিফ জিম এর দুইটি আকৃতি। যুক্ত অক্ষর যখন এটিকে অন্য অক্ষরের সাথে যুক্ত করা হবে তখন এর দুইটি আকৃতি। একটিকে বলা হয় জিমে সাইদা, জিম আস-সাইদা, জিম আস-সাইদা, অর্থাৎ যে জিমটি উপরে ওঠে, জিম আস-সাইদা। আরেকটিকে বলা হয় জিম জুরহুমি, জিম জুরহুমিয়া, জিম জুরহুমিয়া। আচ্ছা, জিমে সাইদা যেমন যে আলিফাত, আমরা যে পূর্বে পড়েছি যে আলিফাত যে অক্ষরগুলো আছে, আলিফাত ক্যাটাগরির মধ্যে আলিফ, লাম, কাফ, হ্যাঁ, এই ক্যাটাগরির যেই অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর সাথে হচ্ছে জিম যখন লেখা হবে এটাকে বলা হয় জিমে সাইদা। আমরা যে পরিভাষাগুলো ব্যবহার করি বা যে তথ্যগুলো প্রাথমিকভাবে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের মূল লেখার গঠনতন্ত্র এবং লেখার কাঠামো নিয়ে পর্যালোচনা করা, সমালোচনা করা এর জন্য খুবই প্রয়োজন এবং জরুরি। আমরা যেই পূর্বে তথ্য দিয়েছি সেই হিসাবেই কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করছি। অতএব আমাদের প্রতিটি তথ্য এবং প্রতিটি আলোচনা মনোযোগ সহকারে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে। এখানে দেখুন এই জিমটি এর সাথে আলিফ আছে, এই হিসাবে এর একটি আকৃতি, আপনারা এই আকৃতিটি দেখতে পাচ্ছেন। এটা এক ধরনের আকৃতি। আর র, মিম বা হা এর সাথে জিমের আরেকটি আকৃতি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই যে আকৃতি আছে এটাকে বলা হয় জিমে সাইদা, জিম আর-সাইদা, যে জিমটি উপরে উঠে জিম আর-সাইদা। আর এগুলোকে বলা হয় জিমে জুরহুমিয়া। আচ্ছা, জিমে জুরহুমিয়া কেন বলা হয়? জিমে জুরহুমিয়া বলা হয় যে এই আকৃতির সাথে 6টি অক্ষর আসে। এই আকৃতির সাথে মানে জিমের যেই আকৃতিটি আছে এর সাথে 6টি অক্ষর আসে। একটি অক্ষর হচ্ছে জিম, মানে জিমের সাথে জিম লিখলে, আরেকটি হচ্ছে র, জিমের সাথে র লিখলে, যেমন জিমের সাথে জিম, জিমের সাথে র। আরেকটি হচ্ছে জিমের সাথে হা লিখলে, এই যে জিমের সাথে হা।
আরটি হচ্ছে জিমের সাথে মিম, এই যে জিমের সাথে মিম। আরটি হচ্ছে জিমের সাথে ইয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে অক্ষরগুলো জিম, র, হা, মিম, ইয়া, হা, এই অক্ষরগুলো সাথে এই অংশটি লেখা হয়। আর এই অক্ষরগুলো যদি আমরা সমষ্টি করি, সমষ্টিতে এটার নাম হয়ে যায় জুরহুমিয়া। অর্থাৎ এই জুরহুমিয়া এই শব্দের মধ্যে জিমের সাথে লেখা এই অক্ষরগুলো সমষ্টি। অর্থাৎ এই জুরহুমিয়া এই শব্দ সমষ্টির মধ্যে সবগুলো অক্ষর আছে। এখানে জিম আছে, র আছে, হা আছে, মিম আছে, ইয়া আছে। তাই এই জিমের এই অংশটিকে কি বলা হয়? জিমে জুরহুমিয়া। তাহলে জিম এর দুটি আকৃতি, একটা হচ্ছে জিমে সোয়াইদা, আরেকটা হচ্ছে জিমে জুরহুমিয়া। তো যখন আমরা জিম লিখব তখন এই দুইটি আকৃতি চলে আসবে, অর্থাৎ যুক্ত অক্ষরে দুইটি আকৃতি আসবে। আর যখন এটাকে শূন্য, জিমে মুফরাদা, শূন্যভাবে এককভাবে লেখা হবে, তখন তার শুধু এই যে আকৃতিটি আছে, এই আকৃতিটি। আচ্ছা, একইভাবে এই জিমটি মানে শেষেও যদি আসে তাহলেও মুফরাদার মতোই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা, এই জিমটি শেষে আসছে, শেষে, তাই এটা প্রথম শুরুতে লেখার মতোই। এটার মধ্যে তেমন কোনো আকৃতি পরিবর্তন নয়। তবে শুরু এবং মাঝে যুক্ত অক্ষর হলে এর দুটি আকৃতি পরিবর্তন হয়। কখনো হয় জিমে সোয়াইদা যখন আলিফাতের সাথে থাকে, আর কখনো হয় জিমে জুরহুমিয়া। সোয়াইদার সাথে সাধারণত জুরহুমিয়া ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে সবগুলোই সোয়াইদার মধ্যে। হ্যাঁ, যেমন জিম, আইন, তারপরে জিম, কফ, জিম, বা, জিম, দাল। অর্থাৎ এক কথায় জিমে জুরহুমিয়া ছাড়া বাকি যত অক্ষর আছে সবগুলো অক্ষর জিমে সোয়াইদা এর সাথে যুক্ত হবে। অর্থাৎ আমরা যদি এই অংশের সাথে র লিখি তাহলে আমাদের লেখাটি ভুল হবে। এর সাথে যদি আমরা মিম লিখি ভুল হবে। এর সাথে আমরা হা লিখলে, ইয়া লিখলে ভুল হবে। এমনিভাবে এর সাথে এই অংশে, এই জিমের অংশের সাথে যদি আমরা আলিফ লিখি, বা লিখি, নুন, তারপরে নুন লিখি, ইয়া লিখি, ইয়া নয়, সরি, ডাল লিখি, তাহলে আমাদের ভুল হবে। বুঝতে পেরেছেন বিষয়গুলো? তাহলে আমরা খোলাসা করছি, জিম যে আকৃতিটি আছে এর মধ্যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম, জিমের তিনটি জিম এমন একটি অক্ষর যে অক্ষরটি লাইনের নিচে আসে। দ্বিতীয়ত, জিম যে অক্ষরটি আছে এটি নিচের যে অংশটি এটা তবাকিয়া, নিচের অংশ হিসেবে এটি যেহেতু বায়ার আকৃতি, এটা হারফে তবাকিয়া। তৃতীয়ত, জিমের তিনটি অংশ, প্রথম অংশ উল্টো দাল, মাঝে একটি আকৃতি, নিচে উল্টো বা। চতুর্থ আলোচনা হচ্ছে জিমের মধ্যে মোট নোক্তার পরিমাণ 9টি। প্রথম সূচনার মধ্যে 1 নোক্তা, উপরে দালের 2 নোক্তা, মাঝের অংশটির 3 নোক্তা, নিচের অংশটির 3 নোক্তা। মোট হচ্ছে 9টি নোক্তা। আচ্ছা, চতুর্থত, জিম যুক্ত বর্ণের জিমের দুটি আকৃতি, একটি হচ্ছে জিমে সোয়াইদা, আরেকটি জিমে জুরহুমিয়া। জিমে জুরহুমিয়া এই আকৃতির মধ্যে 7টি অক্ষর লেখা হয়, জিম, র, হা, মিম, ইয়া। আর জিমে সোয়াইদার সাথে বাকি অক্ষরগুলো লেখা হয়। জিমে সোয়াইদার সাথে বাকি অক্ষরগুলো লেখা হয়। এই ছিল আমাদের আজকের খতরুকা অংশে যে আলোচনা, সেই আলোচনা আমরা খতরুকার অংশে এই তিনটি অক্ষর বলতে আমরা প্রথমে আজকে আশকাল খতরুকার আকৃতি আমরা জেনেছি তিনটি: আলিফাত, কাসাত, তবাকাত। দ্বিতীয়ত আমরা জেনেছি রসুল কালাম, কলমের মাথা এবং
নুকতা, নিকত, মিকয়াস ওয়াল হারফ। তৃতীয়ত আমরা জেনেছি আলিফ এবং তার মিকয়াস, বা এবং তার মিকয়াস, জিম, হা, খ তার মিকয়াস এবং প্রকারভেদ। এই অংশে আমাদের আজকের আমাদের ক্যালিগ্রাফির যে অংশ আছে এই অংশটি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ।